করি ভুল, যেখানে নাম করে জীবন মরণ ঝরে, যেখানে নাম করে জীবন মরণ ঝরে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। হ্যালো, বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্রী শুভ্রা মণ্ডল, ঐদ্রিনা রায়, আহিলি আইকন ও সৌমিলি ঘোষ, এছাড়া সুজয় ঘোষ ও অন্যবিদেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরপর আমাদের সামনে একটি আবৃত্তি উপস্থাপন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্র অয়ন মারিক। অয়নকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা, আত্মপরিচয় এবং জীবন স্মৃতি নামক যে তিনটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন, জল পড়ে পাতা নড়ে, এটাই আমার জীবনের ছিল সব থেকে শ্রেষ্ঠ একটি কবিতার লাইন। আর ওটাই হয়ে উঠছিল আদি কবির প্রথম কবিতা। আর বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা তিনি বলেছিলেন ওইটা শৈশবের মেঘদূত। তাই এখন আমাদের সামনে একটি কবিতা উপস্থাপন করছে অয়ন মারিক। নমস্কার। সমব্যথী রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হই আমি হতাম কুকুর ছানা, তবে পাচ্ছে তোমার পাতে আমি মুখ দিয়ে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। জামা, তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতাম তোমার টিয়ে, তবে পাছে যাই মা হয়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নেমা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। সকলকে ধন্যবাদ। আবৃত্তি করলে আমাদের সামনে অয়ন মারিক, ওকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আজ এই 25শে বৈশাখ, এই শুভ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্র পরাগ গাঙ্গুলিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে পরাগ গাঙ্গুলি। মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয়, বিদ্যালয়ের সভাপতি ও বিশেষ অতিথিকে জানাই আমার প্রণাম ও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দকে জানাই আমার প্রণাম। আমার সহপাঠী ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 165তম জন্মবর্ষ, তাই তাকে নিয়ে বলার আজকে এক বিশেষ দিন। তাই আজ আমি তাকে নিয়ে দু এক কথা বলতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প ও সঙ্গীত চর্চার যে অনুকূল আবহাওয়া ছিল, তারই মধ্যে রবীন্দ্রনাথ ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন। বালক অবস্থায় রবীন্দ্রনাথকে যখন বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তার মন না বসায় তিনি বারবার বিদ্যালয় পরিবর্তন করেছিলেন। শেষ পর্যন্ত তিনি তার বিদ্যালয়ের পড়া শেষ করতে পারেননি। তাই তাকে গৃহে বিভিন্ন দক্ষ শিক্ষক দ্বারা বিভিন্ন বিষয় বিভিন্ন পাঠ দেওয়া হয়েছিল। অল্প বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি কবিতার পাশাপাশি নাটক, সাহিত্য ও বিভিন্ন ছোট গল্প লিখেছিলেন। 1878 খ্রিস্টাব্দে তাকে বিদেশে পাঠানো হয়। বিদেশ থেকে আসার পর তার ঠাকুরদা ও তার বাবার জন্য তাকে বিভিন্নভাবে জমিদারিতে অংশগ্রহণ করতে হয়েছিল। জমিদারি কাজের সঙ্গে তিনি সাহিত্যের সঙ্গেও যুক্ত ছিলেন।
1801 খ্রিস্টাব্দে তিনি চেয়েছিলেন শান্তিনিকেতনে ব্রহ্মচর্যের আদর্শে একটি বিদ্যালয় স্থাপন করতে। তাই তিনি শান্তিনিকেতনে একটি ব্রহ্মচর্য বিদ্যালয় শুরু করেছিলেন। এই বিদ্যালয়ে প্রথম ছাত্র সংখ্যা ছিল 4 জন। পরে এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যাও বাড়ে এবং এই বিদ্যালয়ে পরিণত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি বিভিন্নভাবে বাংলার জন্য বিভিন্ন লেখালেখি করেছিলেন। বঙ্গভঙ্গের পরিস্থিতিতে তিনি বাংলার মাটি বাংলার গান, বাংলার মাটি বাংলা জল এই গানটি রচনা করেছিলেন। এর পাশাপাশি তিনি 1819 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে নিয়ে লেখালেখি করেন এবং তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছেন। তিনি যে সাহিত্যে কৃতিত্ব রেখেছিলেন তার জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যা তাকে বিশ্বের কাছে পরিচিত করে তুলেছিল। শেষে 1841 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেন। কিন্তু আজও আমরা তার বিভিন্ন কথাকে বাণী হিসাবে মনে রাখি এবং বাঙালির প্রতি মনে তিনি এখনো আমাদের কাছে জীবিত হয়ে আছেন। এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি। নমস্কার। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের স্কুলের ছাত্র পরাগ গাঙ্গুলিকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। এরপর আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবে নান্দনিক মাহাতো, তবলায় সঙ্গত করবে সুজয় ঘোষ। মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নান্দনিক মাহাতোকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানায়। খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়। ওনাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপরে সংক্ষিপ্ত একটু আলোকপাত করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আজ 25শে বৈশাখ ভারতবর্ষের ইতিহাসে আজ এক মহান দিন। আজকের দিনে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল জয়ী বিশ্ববিখ্যাত বিশ্বকবি বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমেই আমি সেই বিশ্ববরেণ্য মানবতাবাদী সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে যিনি গোটা বিশ্বকে বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছিলেন, তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে আমি দু চারটি কথা নিবেদন করব। মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয় তথা বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, বিদ্যালয় পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ দুজন সদস্য মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র মোস্ট শিক্ষক সমীর কুমার সিংহ রায় মহাশয়, অন্যান্য বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষাকর্মী, সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে যাদের জন্য অনুষ্ঠান সেই বিদ্যালয়ের সন্তানসম ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আমাদেরই ছাত্র ওরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলেছেন। তোমরাও জীবনের প্রথম থেকে ক্লাস 1 থেকে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ে আসছো। রবীন্দ্রনাথ ঠাকুরকে কম বেশি সমস্ত বিশ্বের 32 কোটি যে বাংলাভাষী মানুষ আছে সবাই তাকে চেনে। বিশ্বের অন্যান্য দেশের মানুষ তারাও রবীন্দ্রনাথের চিন্তা ভাবনায় আপ্লুত হয়ে বারে বারে বিশ্বভারতীতে শান্তি নিকেতনে তারা শান্তির খোঁজে এসেছে। বাংলা 1268 সালের 25শে বৈশাখ, ইংরেজি 1861 সালের 7ই মে কলকাতার বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। আমরা জানি যে তিনি প্রথাগত শিক্ষা বেশি দূর লাভ করেননি, কিন্তু তার যে কবি প্রতিভা, জল পড়ে পাতা নড়ে, ছোট থেকেই তার কবির প্রতিভা আমরা জানি। তিনি ছিলেন বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের কবিতা, নাটক, কাব্যগ্রন্থ, সঙ্গীত সব কিছুই তিনি খোলসটাকে একদম বদলে দিয়েছিলেন। তিনি জমিদারি থাকলেও সেসব কাজ তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি আগ্রহী ছিলেন সাহিত্য চর্চা নিয়ে, কবিতা নিয়ে, গান নিয়ে, ছোট গল্প। তার প্রায় 2000-এর বেশি গান আছে যা আমাদের রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির তিনি একজন ছিলেন স্থপতি। তার ছিল বহুমুখী প্রতিভা। সাহিত্যের আধুনিকীকরণ এসব তিনি করেছেন। ঘরে বাইরে, গোড়া, সোনারতরী, বোলাকা, এসব বহু তার কাব্যগ্রন্থ আছে। তোমরা অনেক জেনেছো, আরো বড় হয়ে আরো অনেক কিছু জানবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তখন ছিল ব্রিটিশ পিরিয়ড, ইংরেজ শাসন দেশে চলত। তার কাব্যগ্রন্থ ছিল বাংলায়, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়েছিল যাতে করে বিশ্বের প্রতিটি শিক্ষিত মানুষ বুঝতে পারেন। 1913 সালে তিনি প্রথম নোবেল জয়ী বাঙালি তথা এশিয়ার মধ্যে প্রথম নোবেল জয়ী বাঙালি। তিনি বলেছিলেন, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন, যে মাতৃভাষা প্রত্যেক শিশুর জানা উচিত। তাই তিনি বলেছিলেন মাতৃভাষাই হচ্ছে মাতৃদুগ্ধ। তিনি ভানু সিংহ ছদ্মনামে অনেক লেখালেখি করেছেন। তিনি বুঝেছিলেন তখন ব্রিটিশ পিরিয়ডে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা মিলন দরকার। আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই তিনি বেছে নিলেন লাল মাটির জেলা বীরভূমের শান্তিনিকেতনকে।
1901 সালে তিনি শান্তিনিকেতন স্থাপন করলেন। প্রথমে বিদ্যালয় ছাতিম গাছের তলায় মুক্ত পরিবেশে প্রকৃতির কোলে, প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, সেটাই হবে তাদের প্রকৃত শিক্ষা। এই ছিল তার চিন্তাধারা। আমরা জানি যে পরবর্তীকালে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা একেবারে আমাদের দেশের যে কয়েকটি অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে অন্যতম। শান্তিনিকেতনে যারা গেছো বা দেখেছো, যেখানে অনেক ভবন আছে, সেখানে তিনি গোটা বাংলার বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে গিয়ে সাহিত্য, সঙ্গীত, শিল্প, কারুচর্চা, আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত সন্তান রামকিঙ্কর ব্রিজ শান্তিনিকেতনে বহু কিছু কাজ করেছেন শিল্পকলা, এবং ওই বহু ছবি আছে যা রামকিঙ্কর ব্রিজের আঁকা। আমরা জানি অনেকে অমর্ত্য সেনের নাম, ওনার বাবা ঠাকুরদা সব শান্তিনিকেতনে এক একজন মহান ব্যক্তি ছিলেন, যারা শান্তিনিকেতনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন। শান্তিনিকেতন আমাদের সকলকে বিশ্ব ভ্রাতৃত্ববোধ শেখায়। পৃথিবীর সমস্ত মানুষ জাত ধর্মের বেড়াকে ডিঙিয়ে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের মধ্যে যেমন জাতীয়তাবাদের ঐক্য থাকবে, তেমনি বিশ্ব ভ্রাতৃত্ববোধের শিক্ষা আমাদের দেয় শান্তিনিকেতন। তাই সেখানে জাপান, ইউরোপ, এশিয়া, আমেরিকা বিভিন্ন দেশের অগণিত ছাত্রছাত্রী আসে সেখানে লেখাপড়া করতে। 1915 সালে রবীন্দ্রনাথের এত প্রতিভা দেখে ব্রিটিশ সরকার নাইট উপাধি দিয়েছিলেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। টেগোরস ফিলোসফি বহু মানুষকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাই উদ্বুদ্ধ হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ যেমন গোটা দেশে আধ্যাত্মিকতা বোধ জাগ্রত করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তেমনি গোটা দেশকে স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, মারা গেছেন 1984 সালের 31শে অক্টোবর। উনিও রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন ছোটবেলায়। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতিরা তারা টেগোরস ফিলোসফি, তোমরা জানো আমরা অনুষ্ঠান করি 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। রাধাকৃষ্ণন দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দক্ষিণ ভারত থেকে কলকাতায় এসেছিলেন রবীন্দ্রনাথকে জানার জন্য। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন। তাই আমাদের মধ্যে সংকীর্ণতা বোধ লুপ্ত হোক, কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এখানে নষ্ট না হোক। আমরা সব মানুষ এক, আমরা সবাই ভারত মাতার সন্তান, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। আমাদের প্রতিদিন যে সঙ্গীতের মাধ্যমে
বিদ্যালয় শুরু হয়, শুধু আমাদের না, গোটা ভারতবর্ষে। যে কোনো অনুষ্ঠানে যে সঙ্গীতটা গাওয়া হয়, সেই জনগণ মনে অধিনায়ক জয় হে, তার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের পড়শি দেশ বাংলাদেশ, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারও স্রষ্টা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার দুটি দেশে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন, এমন লোক বিরল। আমরা গর্বিত যে এই রকম মানুষ আমাদের এই বাংলাদেশে অর্থাৎ পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো। আমরা বিদ্যালয়ে পঠন পাঠন নিয়ম শৃঙ্খলা তোমরা মেনে চলবে, এই কটি কথা বলে আর সব শেষে বলি 22শে শ্রাবণ 1348 এই মহামানব আমাদের ছেড়ে অমৃত লোকে চলে যান। তাই আজকের দিনে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরও বক্তব্য রাখবেন, আরও অনুষ্ঠান আছে। আমি সকলকে আবার যথাযোগ্য সম্মান এবং তোমাদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে একটি আবৃত্তি উপস্থাপন করতে আসছে শ্রেয়াস কোলে। বিচিত্র সাজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে পেড়ি নিয়ে। চড়ি যায় সে হাঁটিয়ে, চিনের পুতুল ঝুড়িতে তার ঢাকি। যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরে। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, গায়ে মাথায় লাগছে কত ধুলো। কোদাল পাছে পড়ে পায়ের পরে, মা তারি তো পরায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত হতে না হতে মা আমারে ঘুম পাড়াতে যায়। জানালা দিয়ে দেখি যে পথে পাকড়ি পরে পাহাড়াওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগে। ইচ্ছে করে পাহাড়াওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে। নমস্কার। খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম আমরা শ্রেয়াসের কণ্ঠ থেকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মাননীয় মহারাজ ব্যানার্জি মহাশয়। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আজকের মঞ্চে উপস্থিত শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গকে। ধন্যবাদ জানাই যিনি অনুষ্ঠানটি অ্যাঙ্কারিং করছিলেন তাকে। ধন্যবাদ জানাই উপস্থিত এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের। আমি উপস্থিত হয়েছি আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানেতে। আজ থেকে যদি 40 বছর পিছিয়ে যায় তাহলে দেখা যাবে তোমাদের মতো ওই জায়গাতেই আমি বসেছিলাম একদিন। আমিও এই স্কুলের ছাত্র ছিলাম। সে ছাত্র ছিলাম বলে আজকে পোডিয়ামে দাঁড়িয়ে আমার হাত কাঁপছে, মাইক্রোফোন কাঁপছে, হয়তো গলাটাও একটু কাঁপছে। আমি তো স্কুল পরিচালন কমিটির একজন সদস্য হিসেবে এখন নিজেকে ভাবতে পারছি না।
আমি ভাবতে পারছি এখন ওই তোমাদের মতনই একজন যারা এই পোডিয়ামের সামনে দাঁড়িয়ে মাইক হাতে কথা বলছে। যাই হোক, আজকের অনুষ্ঠানে যে উপস্থিতি, এই উপস্থিতিটা ভালো, তবে স্কুলের যে রোল স্ট্রেন্থ, যে পরিমাণ ছাত্রছাত্রী আছে, তাতে করে আরো উপস্থিত হওয়ার কথা। আমি আশা করব এরপরে যে কোনো অনুষ্ঠানেতে উপস্থিতির হার বাড়বে। রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ সম্বন্ধে রামপ্রসাদ বাবু পুরোটাই বলে দিলেন, নতুন করে কিছু বলার নেই। বলতে গেলে আবার একই কথার বারবার বলা হয়ে যাবে, তার কোনো মানে নেই। রবীন্দ্রনাথ চিরন্তন। রবীন্দ্রনাথ শুধু বাংলার কবি নয়, আমি যদি মূল্যায়ন করতে চাই আজকে, রবীন্দ্রনাথ বিশ্বের কবি এবং বিশ্বের শ্রেষ্ঠ কবি। এত বড় কবি গোটা পৃথিবীতে কেউ জন্মাননি, এবং এত ভার্সিটিলিটি কি করেননি উনি। গান লিখেছেন, কবিতা লিখেছেন, সব থেকে মজা, সবকিছু করার পরও যখন দেখলেন যে কিছু বাকি আছে, বাকিটা কি না, ছবি আঁকা। তখন ওনার বয়স 70 বছর। 70 বছর বয়সে উনি ছবি আঁকতে লাগলেন, এবং সেটা সেই সমস্ত ছবি বিখ্যাত। জল পড়ে পাতা নড়ে থেকে শুরু করে বহু কবিতা, বহু গান, বহু ছবি তিনি লিখেছেন, এঁকেছেন। শুধু একজন কবি হিসেবে তাকে আখ্যায়িত করাটা একটু কমই হয়ে যাবে। তিনি ছিলেন একজন দার্শনিক। এই ছাত্রছাত্রীদের পড়াশোনা, যদিও তিনি তথাকথিত স্কুল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এই ছাত্রছাত্রীদের যে পড়ালেখার ব্যাপারটা পুরোটাই উনি ঠিক করে দিয়ে গেছেন, যে কিভাবে পড়ালেখার মান উন্নয়ন করা যায়, এবং পড়ালেখার মান উন্নয়ন করতে গেলে কি কি দিক নিতে হবে, সেটা শান্তিনিকেতনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। গাছের নিচে একবারে প্রকৃতির কোলে বসে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে তিনি শিক্ষাদান করে গেছেন। সমস্ত বিষয়ে, সমস্ত বিভাগেই তিনি তার অবদান অনস্বীকার্য। স্বাধীনতা আন্দোলনে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেছিলেন। এই মণিহার আমায় নাহি সাজে ত্যাগ করেছিলেন, নাইটহুড উপাধি, স্যার উপাধি ত্যাগ করেছিলেন। তো এই সমস্ত কর্মকাণ্ড একজন বিশ্ববরেণ্য, বিশ্বশ্রেষ্ঠ লেখক, বিশ্বশ্রেষ্ঠ কবি, বিশ্বশ্রেষ্ঠ দার্শনিক, বিশ্বশ্রেষ্ঠ সমস্ত বিভাগে আইনস্টাইনের সঙ্গে দেখা করার পর দুই মনীষীর যে কথা হলো, তাতে করে বেরিয়ে আসার পর জিজ্ঞাসা করা হলো আইনস্টাইন সম্বন্ধে আপনি কি বুঝলেন। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন যে একবার ভবিষ্যতে আমি আলোচনা করে এলাম। অপরদিকে আইনস্টাইন বলেছিলেন যে আমি একজন সায়েন্টিস্টের সাথে কথা বলে এলাম। এদের তুলনা এরাই। এদিকে শুধুমাত্র অনুসরণ করা যায়, অনুকরণ করা যায় না। অনুসরণ করাটাই প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ছাত্র, প্রত্যেক ছাত্রীর পাথেয়। আগামী দিনে সেই পথের শরীর, সেই পথের পথিক প্রত্যেকে হবে, এবং জীবনের মানোন্নয়ন তার হাতে। পরবর্তী দিনে যে সমস্ত লেখক, যে সমস্ত কবি অঙ্গনে এসেছেন, লিখেছেন, তারা দেখেছেন যে সব লেখাগুলোই তার মধ্যে লেখা হয়ে গেছে। এটা অদ্ভুত ব্যাপার। মানে রবীন্দ্র উত্তর যুগে, রবীন্দ্রের পরবর্তী যুগে যে সমস্ত লেখক এসছেন, তাদেরকে রবীন্দ্র বিরোধিতা করতে হয়েছে কিছু কিছু সময়তে। কারণ যা কিছু বাণী, যা কিছু সত্য, যা কিছু চিরকালীন,
সবই তার কলম থেকে নিঃসৃত হয়ে গেছে। ভালো মানুষের সঙ্গে ছিলেন, গরিব মানুষের ব্যথা তিনি বুঝেছেন, জীবনে প্রচুর ব্যথা পেয়েছেন, পারিবারিক দিক দিয়ে বহু মৃত্যুর সম্মুখীন হয়েছেন আত্মীয় পরিজন, আর যত ব্যথা পেয়েছেন তত কলম থেকে দুর্দান্ত সমস্ত লেখনী তার বেরিয়ে এসছে। এটাই তিনি বলতে চেয়েছেন, দুঃখটা অন্যতম বড় হবার একটা কারিগর। জীবনে যদি দুঃখ না থাকে তাহলে বোধহয় কিছুই থাকবে। যাই হোক, রবীন্দ্রনাথ সম্বন্ধে বেশি বলতে যাওয়া মানে তার কোনো কুল কিনারা নেই, হয়তো বলাটা শেষকালে হইয়াও হবে না শেষ। তার উপর শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করছি অনুমতি নিয়ে, হয়তো একটু সময় বেশি লেগে যাচ্ছে। তাই আবৃত্তি নয়, পাঠ করছি আর কি। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা করে, বাবু জানো তো হে করেছি বাগান খানা। পেলে 2 বিঘে, প্রস্তেও দিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ পক্ষে গরিবের ভিটে কানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে খুর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত ফিরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূঘরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভূমি। তবু নিশিদিন ভুলিতে পারিলে সেই 2 বিঘে জমি। হাটে মাঠে বাটে কত কত খাটে, বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব গণ আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিদি কালো জল, নিশীত শীতল স্নেহ। বুক ভরা বধূ বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি পাবে। রাখি হাটতলা মন্দির বলা, মন্দির করি পাছে। বিষাদুর শেষে পৌঁছলি এসে আমার বাড়ির কাছে। ঠিক ঠিক করে শতধিক করে নীলাজ পুরোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে করেছ বিলাস বেশ। 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন। তুই হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটা স্থির। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন।
কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুরধারা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথাও ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেরি গেল শ্বাস শাখা দুলাইয়া গেছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার ফলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সেদানে বহু সম্মানে আরেক ফেকারু মাথা। হেন কালে হায় জমদূত প্রায় কোথা তো এলো মালি, ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তার কলরব। চিনিল না বলে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ, বাবু জিভ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। তিনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমি বলিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, বাবু কয়ে হেসে বেটা সাধু ভেসে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এখন আমাদের সামনে একটি আবৃত্তি উপস্থাপন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্র সুজন ঘোষ। শিশু মনের বহু আকাঙ্ক্ষিত প্রশ্নটি তুলে ধরছেন সুজন ঘোষ। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পোড়া পোড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানি সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তোলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। বাহ, খুব সুন্দর একটি কবিতা উপস্থাপন করলো আমাদের সামনে। সুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এখন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানীয় রফিক আলী খাঁ মহাশয়। ওনাকে আহ্বান করছি। থ্যাংক ইউ। নমস্কার জানাই মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয়কে। নমস্কার জানাই উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দকে। মঞ্চের সামনে যারা বসে আছো ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আমি আন্তরিক ভালোবাসা দিই। তোমরা অনেক বক্তব্য শুনলে, কিন্তু আমার কাছে বক্তব্য বলার মতো কিছু নেই। আমি স্কুলের একজন পরিচালক কমিটির সদস্য। পরিচালক কমিটির সদস্য হিসাবে আমি তোমাদের শুধু ছাত্রছাত্রীদের জন্য বলবো, স্কুল আমাদের অনেক কিছু শেখায়।
তার মধ্যে প্রধান শিক্ষার বিষয় হচ্ছে ডিসিপ্লিন। আমি যখন থেকে এখানে উপস্থিত হয়েছি আমি একটা জিনিসেরই কমি অনুভব করছি, যেটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যালো, আমরা এখানে শুধুমাত্র পড়াশোনা করার জন্য আসছি না, পড়াশোনার সাথে সাথে অনেক কিছু জ্ঞান আমাদের এই স্কুল থেকে পাওয়া যায়। সেই জ্ঞানের মধ্যে সব থেকে বড় জিনিস হলো ডিসিপ্লিন। আর এটা আমাদের মধ্যে এমনভাবে আমাদের মাথায় ঢুকাতে হবে যেটা সারা জীবন কাজে লাগে, এবং এটা অন্য কোথা থেকে আসবে না। এটা আমাদের নিজেদের থেকে, বড়দের থেকে নিজেকে উপলব্ধি করে শিখতে হবে। এখানে অনেক শিক্ষিকা মহাশয় আছেন, ওনারাও তোমাদের পাশে মঞ্চে বসে আছেন। তাদের ডিসিপ্লিন কেমন, তারা এই অনুষ্ঠানটাকে কেমনভাবে উপলব্ধি করছে, সেগুলো তোমাদের শেখা দরকার। এবং তোমাদের আরো বেশি ডিসিপ্লিন হতে হবে, কারণ তোমরা এখন স্টুডেন্ট। সব থেকে প্রথম এর পরে যখন যে কোনো অনুষ্ঠান হবে, আমি আশা রাখবো এই অনুষ্ঠানের দিনগুলো কিন্তু ছুটির দিন নয়। উপস্থিতির হার 100% হবে, এবং এই যে বসার ডিসিপ্লিন, এটাও কিন্তু ভুল। একদিকে ছেলেরা বসবে, একদিকে মেয়েরা বসবে। মেয়েরা পিছনে নয়, মেয়েরা আজকের দিনে কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। তারা সবসময় আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। অতএব আমরা তাদেরকে পিছিয়ে রাখবো না। সমাজে যেমন তারা পিছিয়ে নেই, কোনো অনুষ্ঠানেও তারা পিছিয়ে থাকবে না। অতএব যখনই এরপরে কোনো অনুষ্ঠান হবে, একদিকে ছাত্ররা বসবে, একদিকে ছাত্রীরা বসবে, এবং সমানভাবে। এবং যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যে বক্তব্যগুলো তোমাদের সামনে শোনানো হয়, এগুলো কিন্তু খুব মূল্যবান। তোমরা মনে করো না যেখানে লেকচার দিয়ে চলে যাচ্ছে, এগুলো তোমাদের জানার বিষয়। আগামী দিনে তোমাদের এগুলো খুব প্রয়োজন। কেননা তোমাদের মধ্যে থেকেই কেউ না কেউ কেন সবাই একদিন এই মঞ্চে এসে দাঁড়াবে। তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ একজন প্রধান শিক্ষক মহাশয় হবে, তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ স্কুলের টিচার, শিক্ষিকা, তোমাদের মধ্যে থেকেই হবে। তখন তোমরা তোমাদের নিচে এবং ছাত্রছাত্রীরা যারা বসে থাকবে, তাদেরকে তোমরা কি শিক্ষা দেবে? তো আজকে তোমাদের গ্রহণ করার দিন। তো আমি আশা রাখবো তোমাদের প্রতি, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, যে কোনো প্রোগ্রাম হোক না কেন, যেমন স্কুলের ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস অ্যাটেন্ড করো, সেইভাবে যে কোনো অনুষ্ঠান হোক, সেই অনুষ্ঠানগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেকেন্ড, তোমাদের সাথে কথা বলার সুযোগ আমরা খুব কম পাবো, তাই আজকে কিছু কথা আমি তোমাদের সাথে বলতে চাই। প্রথম কথা, তোমাদের আমি ডিসিপ্লিন নিয়ে বললাম। ডিসিপ্লিনের মধ্যে অনেক কিছু আছে। স্কুল নিয়মিত আসা, এটা হচ্ছে তোমাদের প্রধান লক্ষ্য। অনেকে দেখেছি টিউশনের জন্য ইচ্ছা মতো স্কুলে আসে, চলবে না। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দদের সাথে, তোমাদের প্যারেন্টসদের সাথে নিয়ে চেষ্টা করবো কয়েকটা মিটিং করার, এবং আমরা সিদ্ধান্ত কিছু নেব। কিছু পরিবর্তন খুব প্রয়োজন আছে, আর সেই পরিবর্তনগুলো তোমাদের ভালোর জন্য। আমরা স্কুলে আসি, যে কোনো বিদ্যালয়ে আসি না কেন, আমরা কিছু শেখার জন্য আসি। তাই এখানে আমরা শুধুমাত্র শিখব নিজেদের লাইফ করার জন্য, তবে আমরা আরো উপরে উঠতে পারবো। কিন্তু আমরা সেগুলোর দিকে অনেক কম নজর দিচ্ছি। আজকে দেখো, গতকাল মাধ্যমিকের রেজাল্ট হলো। আশা করি তোমরা সবাই জানো যে মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে। আমি তো সন্তুষ্ট নয়, কোনো
শিক্ষক শিক্ষিকায় সন্তুষ্ট নয়, আশা করি তোমরাও সন্তুষ্ট নও। ঠিক 1 বছর পরে আবার তোমাদের সামনে সেই পরীক্ষা। সেই পরীক্ষার যে রেজাল্ট হবে, আমরা অনেক ভালো রেজাল্ট হোক এটা আশা রাখবো। তোমরা নিয়মিত স্কুলে আসো, তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট কিছু করছেন, তাদের দিক থেকে কোনো কমি নেই। শিক্ষক শিক্ষিকা যথেষ্ট তোমাদের পড়াবার চেষ্টা করছে, কিন্তু আমি যতটুকু স্কুলের যখনই পাশ দিয়ে পেরিয়ে যাই বা স্কুলে আসি কোনো অনুষ্ঠানে, আমি তোমাদের কমি অনেক দেখতে পাই। এই কমিগুলো দূর করার খুবই প্রয়োজন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী তোমরা শুনলে, জানি আমাদের মধ্যে হয়তো কেউ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা হতে পারবো না, কিন্তু ভালো মানুষ হতে পারবো। ভালো মানুষ হওয়ার জন্য সব থেকে প্রয়োজন হচ্ছে ডিসিপ্লিন, তারপরে শিক্ষা। শিক্ষা গ্রহণ তোমাদেরই করতে হবে। কিছু জিনিস আছে যেগুলোর থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। স্কুল টাইমে স্কুলের মধ্যে উপস্থিতি, ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা, স্কুলে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা, এবং স্কুল ছাড়া যেগুলো বাড়িতে তোমাদের প্রয়োজন সেগুলো তোমাদেরকে নিয়মমাফিক করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা। একজন ভালো স্টুডেন্টের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, যেটা তোমাদের মধ্যে কারোর কাছে আমি দেখতে পাচ্ছি না। খেলাধুলা থেকে তোমরা অনেক বিরত, অনেক দূরে সরে যাচ্ছ। খেলাধুলা এক্সারসাইজ এগুলো না করলে তুমি মানসিকভাবে সুস্থ থাকতে পারো না, পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ, তোমরা নিয়মিত যেগুলো লাইফস্টাইল, সেই লাইফস্টাইলগুলো চেঞ্জ করো। বিশেষ করে মোবাইল থেকে দূরে থাকো। আমি যদি কোনো স্টুডেন্টের হাতে স্কুল গেটের ভেতরে মোবাইল দেখতে পাই, আমি কিন্তু কাউকে ছাড়ব। স্কুল গেটের ভেতরে কোনো স্টুডেন্টের কাছে মোবাইল থাকবে না। মোবাইল তোরা বাড়িতে রেখে আসবে। সমস্ত স্টুডেন্টের প্যারেন্টসের কাছে স্কুলের নাম্বার, হেডমাস্টার্সের নাম্বার অবশ্যই আছে। কোনো আর্জেন্সি হলে প্যারেন্টস হেডমাস্টার মশাইকে কল করবে। তোমাদের কোনো আর্জেন্সি থাকলে তোমরা অফিসে যাবে, তোমাদের সাথে কথা বলে দেওয়া হবে বাড়ি, কিন্তু কেউ মোবাইল নিয়ে স্কুলে আসবে না। এবং নিয়মিত স্কুলে যদি তোমরা না আসো, তোমাদের গার্জেনদেরকে ডাকা হবে স্কুলে। তোমাদের অনুপস্থিতির হার যদি বেশি হয়, সেরকম তোমাদের উপর ডিসিপ্লিন অ্যাকশন হবে। আবার তোমাদের বলবো, ভালো মানুষ হও। তোমাদের মধ্যে থেকেই আমরা অনেক কিছু আশা করি। ভালো মানুষের মতো মানুষ হওয়ার জন্য তোমাদেরকে অনেক পরিবর্তনের দরকার। সেই পরিবর্তনগুলো তোমরা আজ থেকে শুরু করবে, এটা আমি আশা রাখি। অবশেষে সকলকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় রফিক আলী খাঁ মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের বিদ্যালয় নমস্কার। মঞ্চে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার প্রিয় আমার সহকর্মীবৃন্দ, সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, যথাযোগ্য স্থানে আমার সম্মান ভালোবাসা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী উপলক্ষে ওনারই লেখা একটি কবিতা আবৃত্তি করছি। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল
ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হয়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিলাম তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসে সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের স্কুলের শিক্ষিকা সম্মানীয় শিখা চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আবৃত্তি উপস্থাপনের জন্য। এখন আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবে কবিগুরু রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য মঞ্চে আসছে অর্ণবী দে, তবলায় সাহায্য করবে অর্ঘ মণ্ডল।
তো সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো অর্ণবিন্দে, তবলায় সাহায্য করেছে অর্ঘ মণ্ডল। দুজনকেই বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। রবীন্দ্র কাব্য কবিতা ক্ষুধিতকে দেয় ক্ষুধা উপেক্ষা করার শক্তি, ব্যথিতকে দেয় ব্যথা নিবারণ করার শক্তি। আর সেই রবীন্দ্র কাব্য কবিতার সম্ভার আপামর বাঙালি এবং গোটা বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য একটি আবৃত্তি উপস্থাপন করতে আসছে অঙ্কিতা ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুর। মনে করো যেন বিদেশ গড়ে, মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টব্ব গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তো জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হায় রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকি ত্যাগ করে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। নমস্কার। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্গরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভাড়ে ভাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা।
হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইউন মাথা নিচু। তোমার কি বা অভাব আছে এ ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বিদ্যালয়ের পক্ষ থেকে সন্দীপ মণ্ডলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব সুন্দর একটি রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনালো কবিগুরু। অনেকক্ষণ ধরেই এই ছাতিমের তলায় বসে অনুষ্ঠান দেখছো। আমাদের পরিচালন সমিতির সদস্য মহাশয় সম্মানীয় রফিক আলী খাঁ মহাশয় বললেন যে তোমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন ছাত্রদের একটি জরুরি পরিচয়। তোমাদেরকে চিনবে একটাই, সেটা হচ্ছে ডিসিপ্লিনের উপর ভিত্তি করে, পরে শিক্ষা। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, আর 5টা মিনিট ধৈর্য ধরে বসো, তারপরে আমাদের আজকের সবার কাজ শেষ করব। হে নতুন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক, কুহে লেখা করি উদ্ঘাটন সূর্যের মতন। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথের শুভ জন্মদিনে সশব্দ স্মরণে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানাই। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। সেই শুভ জন্মদিন উপলক্ষে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সমবেত প্রচেষ্টায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের প্রায় সমাপ্তি লগ্নে এই মঞ্চে উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। কবিগুরু একদম ছোটবেলা থেকে বিদ্যালয় শিক্ষার আসেননি। তিনি এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দারিদ্র তখন তাকে স্পর্শ করতে পারেনি। তা সত্ত্বেও তার এই প্রথাগত বিদ্যালয় শিক্ষা ভালো লাগেনি। তার শিক্ষা দর্শনে আমরা দেখতে পাই ভাববাদ ও প্রকৃতিবাদের এক